সোনার পাথর বাটি। অর্ধেক সরকার হলো পুরনো, প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্য বাহিনী প্রধানগুলো সব পুরনো, আর নতুন কয়েকজন তারা এনজিও গ্রাম বলা হয় কিছু চট্টগ্রামের কিছু এনজিও। সো এই সরকার দিয়ে এত বড় কাজ কি সম্ভব? 4000-এর উপর বহিষ্কার করতে হয়েছে একটি দলকে। সুতরাং আপনারা বলার সময় বলবেন বড় দল দরকার, আপনারা বলবেন বড় দলে কেন আমরা থাকি না। বাংলাদেশের কোনো বড় দলই আদর্শিক নয়, তারা তাদের একটাই আদর্শ লুটে পুটে খাওয়া। নেতাদের নিয়ে কি কি বলছে, কে কোন উদ্দেশ্যে নাড়াচাড়া করছে। এই যে বিএনপির আজকে ঐক্যমত্য পরিষদে যাওয়ার জন্য একটা লোককে, সবচেয়ে বিতর্কিত লোককে ওখানে পাঠাচ্ছে, এটা কি অন্য কোনো দেশের চাপ? কেন ওই ব্যক্তিটা গিয়েই ওখানে কথা বলতে হবে? ওই অবস্থা আমি যা বলছি প্রমাণিত। আপনি দেখেন একটা দেশের এমপির যে কাজ, ওটার রেখে ওখানে গান বাজনা হতো, মমতাজের গান, অমুকের কবিতা, আর লেখাপড়া জানে না, রিডিং করতে পারে না, ওই অভিনয়টুকু হতো এত বড় একটা সংসদ ভবনে এত কোটি কোটি টাকা খরচ করে। আর এদিকে এলাকায় গিয়ে গম চালে, আমার এলাকায় আমি বলি, আমার এলাকায় হাসমি ভাই 2 ধরনের কালভার্ট ব্রিজ আছে, নাম হলো বিএনপি কালভার্ট, আওয়ামী লীগ কালভার্ট। জমিতে কোনো পানি নাই, খাল নাই, কালভার্ট করা আছে, তাদের কর্মীদেরকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো দেওয়া হয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি যে আমরা সংস্কার কমিটির সাথে দেখা করেছি, কোনো এমপি যেন কোনো উন্নয়ন কাজে জড়িত না থাকে, তাহলেই টাকার খেলাটা বন্ধ হবে। তারা যে ইনভেস্ট করে সেটা উঠিয়ে আনতে চায়, এইটুকু যদি করতে পারতো তাহলে অনেক বড় হতো। এবং অনেক এই দুষ্ট লোকগুলোকে আর ক্যান্ডিডেট হিসাবে পাওয়া যেত না, যে লাভ নাই, তখন জ্ঞানী মানে যারা লেখাপড়া করেছে, যারা দেশকে ভালোবাসে, তারা ক্যান্ডিডেট হয়ে আসতো। দেখেন হাসমি ভাই, আমি 2007-এ এই বইটা লিখেছি, এখানে 45 and 44 পেজে দুইটা ফর্মুলা 1, দুইটা সংস্কারের ব্যাপারে বলেছিলাম। এই সংস্কার চাই সাংবাদিকতায় ও সশস্ত্র বাহিনীতে সংস্কার প্রয়োজন। এই দুইটা সংস্কার যদি 2007 থেকে হতো, তাহলে আজকে লেফটেন্যান্ট জেনারেলকে পালিয়ে যেতে হতো না। এই ডিজিএফআই এর ডিজি রিটা শেষ হয়ে গেলে তার কোটি কোটি টাকা, 1000 কোটি টাকা যে থাকে, এগুলো দেখতে হতো না। এবং সাংবাদিকরা আজকে অনেক বড় বড় সাংবাদিকরা, সম্পাদকরা জেলে আছে, এই সংস্কার হয়নি বলে এটা হয়েছে। এখন আসেন সরোয়ার, ব্যারিস্টার সরোয়ার কিছুটা বলেছে এই সরকারের ব্যাপারে। একটা অথর্ব সরকার আমরা হয়েছে, কিন্তু এমন না পারছি গিলতে, না পারছি খেতে ফেলতে, এরকম একটা সরকার আমরা হয়েছে। এই যে ঐক্যমত্য কমিশন, কেন এটা ঐক্যমত্য কমিশন হবে? ওনারা কি পুরো জাতিকে একমতে আনার, পলিটিক্যাল পার্টিগুলো এটা একমতে আনার কোন ক্যারিশমা, কোন ক্ষমতা তাদের আছে? এটা হওয়া উচিত ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের উদ্দেশ্য বাস্তবায়ন কমিশন, যে আমরা যে প্রাণ দিলাম, আমরা যে রক্ত দিলাম, যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন কমিটি হলেই ওই কমিটির নামই তো একমত হয়ে গেল, এর বাইরে যারা তাদের দরকার নাই। তো সুতরাং আমরা যদি মূল উদ্দেশ্য থেকে সরে যাই, দেখেন জুলাই সনদ হচ্ছে না, জুলাই ঘোষণা, জুলাই ভুলে যাচ্ছি আমরা ধীরে ধীরে, একমাত্র এনসিপি গলা ফাটিয়ে চিৎকার করছে সারা দেশে। তো ওইখান থেকে আমরা ফিরে আসি যে যেই সরকারটা হয়েছে, সেই সরকারটা একটা সোনার পাথর বাটি। অর্ধেক সরকার হলো পুরনো, প্রেসিডেন্ট থেকে শুরু করে অন্য বাহিনী প্রধানগুলো সব পুরনো, আর নতুন কয়েকজন তারা এনজিও গ্রাম বলা হয় কিছু চট্টগ্রামের কিছু এনজিও। সো এই সরকার দিয়ে এত বড় কাজ কি সম্ভব? এই জন্য আমরা যে সংস্কার পার্টি এবং সংস্কার জোট থেকে 10টা দাবি দিয়েছি, তার 1 নাম্বারটা আমি শুধু বলি আপনাদের, সংস্কার নিশ্চিত করতে হলে বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উদ্যমী ও জুলাই আগস্টের বিপ্লবের মাহাত্ম্য স্পিরিট ধারণকারী ব্যক্তিত্বের দ্বারা সরকারকে পুনর্গঠন করতে হবে, তবেই সংস্কার সম্ভব। না হলে ওই টাল্টি মাল্টি করে এইভাবে চালাচ্ছে। আপনি দেখেন নির্বাচনী পরিবেশ, আমি জামাত নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, কিন্তু নির্বাচনী পরিবেশ যে প্রয়োজন সেখানে আমি থাকতে চাই, কারণ জামাতের 71-এর ভূমিকা আমি নিজে চোখে দেখেছি। তো সুতরাং, তবে জামাতের আমি করি নাই, কখনো করব না, অতীত করব না, কিন্তু জামাতের একটা জিনিস প্রমাণ করেছে, 2টা মন্ত্রী ছিল, তারা করাপ্টেড ছিল না। আমাদের বিরাট শত্রু হলো কারাপশন, এটা তারা প্রমাণ করতে পেরেছে। দেখেন একটা নির্বাচন পরিবেশের জন্য কি কি প্রয়োজন। 1 নাম্বার হলো পুলিশের সংস্কার, যেটা হয়নি, প্রশাসনিক সংস্কার যেটা হয়নি, নির্বাচন কমিশনের সংস্কার যেটা হয়নি, এবং সর্বোপরি বিচার বিভাগেরও সংস্কার প্রয়োজন নির্বাচনের আগে। বিচারের অংশটা বাদই দিলাম, বিচার না হলে এগুলো যদি রেডি করা হয়, যে আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেলেন, চিফ ইলেকশন কমিশনার বলে আমরা প্রস্তুত। আরে ভাই, তোমরা 10টা লোক একসাথে হলে তাদেরকে কিছু করতে পারবে না। রেপের পর রেপ হচ্ছে, গত 1 মাসে বোধহয় রেপ হাইয়েস্ট রেট বাংলাদেশে হয়েছে,
মারামারি কাটাকাটি হচ্ছে, এগুলো দমন করতে পারছে না। ওই পলিটিক্যাল গভর্নমেন্টের মতো বলছে আমরা রেডি আছি ইলেকশন করার জন্য। তো সুতরাং এগুলো ভাওতাবাজি মানুষ এখন বোঝে। সবচেয়ে বড় সংস্কার হয়েছে বাংলাদেশের জনসাধারণের মধ্যে, তাদের মধ্যে একটা উদ্যোগ, একটা উদ্দীপনা এসেছে যে আমরা আর স্বৈরাচার চাই না। সুতরাং এক স্বৈরাচারকে বিদায় করে আরেকটা স্বৈরাচার যদি আমরা করতে না চাই, তাহলে পিআর ব্যবস্থাটা আনতে হবে। আমরা ওই ব্যক্তিকে আর দেখতে চাই না এলাকায় যে সে ওই সকল কিছুর খেয়াঘাটের মাতব্বর থেকে শুরু করে সব তার হাতে থাকবে, স্বৈরাচারী চিত্ত ওখান থেকে শুরু হবে। এটা জনগণ কিন্তু এখন চায় না। জনগণ চায় স্থানীয় সরকার এই উন্নয়নের কাজে ব্যস্ত থাকবে এবং এমপিরা ওই সংসদে বসে আইন প্রণয়ন করবে, যেটা সংস্কার করা যেটা সংস্কার করবে, নতুন করবে, পুরনো গুলো দেখবে। আপনি দেখেন পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচনের মানুষ হত্যা বন্ধ করবেন কিভাবে? আমাকে আরেকটা পলিসি দেন যে এটা করলে মানুষ হত্যা হবে। আমি হাসমি ভাইকে বলতে চাই যে আপনি যে বিদেশে আছেন, ওখানে নির্বাচনের আগে অফিস থেকে গিয়ে মানুষ চুপচাপ ভোট দিয়ে চলে আসে, সিরিয়াস বেটা। আমার এখানে বলা হয় উৎসব, উৎসব করতে করতে মিছিল, মিছিলে গিয়ে মারামারি কাটাকাটি, মানুষ হত্যা, রক্ত গেল। তাহলে যেইভাবে ডেমনস্ট্রেশন হচ্ছে গত 11 মাস যাবত ইলেকশনে 5 আগস্টের পর থেকেই, যেখানে আওয়ামী লীগের পোস্টার ছিল সেখানে এখন বিএনপির পোস্টার, যেখানে আওয়ামী লীগের অফিসগুলো ছিল সেগুলো এখন বিএনপির পোস্টার, যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো সেখানে বিএনপি এখন দায়িত্ব নিয়ে সেগুলো করছে, এবং তাদের 4000-এর উপর বহিষ্কার করতে হয়েছে একটি দলকে। সুতরাং আপনারা বলার সময় বলবেন বড় দল দরকার, আপনারা বলবেন বড় দলে কেন আমরা থাকি না। বাংলাদেশের কোনো বড় দলই আদর্শিক নয়, তারা তাদের একটাই আদর্শ, লুটে পুটে খাওয়া, এবং এইটা দুইটা দলের মধ্যে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সুতরাং আমি মনে করি এই বাঁশ দিয়ে রডের পরিবর্তে যে ব্রিজের কথা বললেন, এইটাকে পরিবর্তন করতে গেলে পিআরে আসতে হবে। আর ওই ব্যক্তি নির্বাচন হলে সে বাঁশ না এরপরে শোলা দেওয়া শুরু করবে, বা কাগজ দিয়ে ব্রিজ বানিয়ে বলবে ব্রিজ বানিয়েছি। এমনও ব্রিজ আছে যেখানে কোনো ব্রিজের চিহ্নই নেই, টাকা চলে গেছে। ইভেন কাদের সিদ্দিকের নামে এই কেস আছে যে উনি ব্রিজ করেন নাই, টাকা নিয়ে গেছেন সরকারের কাছ থেকে। আপনি চিন্তা করতে পারেন কি, যেই বাংলাদেশের জাতীয় পতাকা উড়িয়েছিলেন যিনি 2 ডিসেম্বরে, তিনি আবিষ্কারক বাংলাদেশের গৃহপালিত দলের এরশাদের সময়। সুতরাং আমাদের যে চরিত্র, সেখানে ব্যক্তির থেকে দলে যেতে হবে। আমরা জানি ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, তবেই আদর্শিক কিছু তৈরি হবে। নতুবা ব্যক্তির হাতে দিলে তারা, মানে একটা মানুষের কত টাকা দরকার, তার চেয়ে বহু গুণ টাকা টাকা টাকা, ক্ষমতা, নারী। এই নারীর বিষয়টাও জামাতে নাই। আপনি দুটি দলেই দেখেন, নারী কর্মীরা, নেত্রীরা বলে যে আমরা নিগৃহীত, আমরা এলাকা মানে দলের মধ্যে সঠিকভাবে রাজনীতি করতে পারি না, এই জন্য নারীর সংখ্যাও কম। যারা পারে সেইমলেস হয়ে তারা করে। আমি যা বলছি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলছি। তো বাংলাদেশের বাংলাদেশে পিআর এনে এই পরিবর্তনটা আনা যেতে পারে, অথবা অন্য কোনো পরিস্থিতি আবিষ্কার করা উচিত। আমি মানুষের হত্যা দেখতে চাই না নির্বাচনে। নির্বাচনে কেন মানুষ মারা যাবে, ওটা কি যে আনন্দই করে, তাহলে এটা সব বন্ধ করে দিয়ে তাহলে অনলাইনে নির্বাচন করা উচিত, সেন্টার উঠিয়ে দেওয়া উচিত, এবং অন্যভাবে নির্বাচন করলে এই দেশের মানুষ বাঁচবে। এখন আমরা দেশের মানুষ বাঁচাবো, আমরা লুটপাট রোধ করব, নাকি পিআর আর ওই পাস ফাস ওগুলো নিয়ে যুদ্ধ করব? সুতরাং আমি জানি না, দুইবারই আমাকে খুব তাগিদ দেওয়া হয়েছে, আমি কি বেশি সময় নিচ্ছি? যাই হোক, বেশি সময় নিতে চাই না, শেষ করতে চাই এইভাবে যে আসলে আমরা জাতীয় স্বার্থের দিকে মনোযোগী কম, আমরা ব্যক্তি স্বার্থের বেশি মনোযোগী। এই জন্যই ব্যক্তিকে আর বড় হয়ে আর বড় কিছু, শোনেন হাসমি ভাই, 300 জমিদার তৈরি করা হয়েছিল প্রথম থেকে, আর শেষ 3 টার্মে 300 ডাকাত তৈরি করা হয়েছিল, একজন আরেকজনকে খুন করে। তো সুতরাং এই ডাকাতও চাই না, জমিদারও চাই না। এটা পিআর সিস্টেমে দলের হাতে যাক, দল খারাপ ক্যান্ডিডেট দিলে সেটা দল বুঝবে, দলের পরবর্তী নির্বাচনে সেগুলো বুঝবে। আরেকটা কথা বলে শেষ করি হাসমি ভাই, ছোট দলকে দিলে যে এটা বিভেদ হবে, এটা কিভাবে আমরা নিশ্চিত হতে পারি? 100 দল যদি ইলেকশনে পাস করে আসে, এই 100 দলও তো একটা জোটের মধ্যে, বা যারা ন্যায় বেশি ন্যায় বিচার করবে তাদের দিকে থাকা, এটা তো সম্ভব। আমরা তো বিশ্বাস করিনি যে আমাদের তরুণরা তারা ওই এসি ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলন করবে। আমরা তো বিশ্বাস করিনি যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এসে রাঠে বুক চিতিয়ে রক্ত দিবে। আমরা তো বিশ্বাস করিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরাও, পরিবাররাও মিছিল মিটিং এ যাবে। আমরা তো অবিশ্বাস্য সব করেছি। তবে কেন আমরা পিআর প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে রক্ত মুক্ত ইলেকশন দিতে পারবো না? যুদ্ধ, যেই দেশে আবু সাইদরা আছে, মুগ্ধরা আছে, সেই দেশে কোনো স্বৈরাচারের হবে না। বাংলাদেশ এই জাতি হিসাবে একটা সংগ্রামী জাতি,
আমরা দেখেছি বিএসএফ যখন বর্ডারে গিয়ে দাঁড়িয়ে যায় কাঁচি হাতে কৃষক হাতে বসে থাকে কিছু করতে না পারলেও। সো আমি এই হতাশাগ্রস্ত নই। সমস্যাটা হয়েছে যে জুলাই আগস্টের যে বিজয় এটা হাতছাড়া হয়ে গেছে, এটা চিন্তাই হয়ে গেছে। যারা এটার মধ্যে ইনভলভ না তারা এসে জুড়ে বসে জিনিসটাকে বিশৃঙ্খল করে। মানুষ তো বারবার ভুল করবে না। আজকে আমাদের সেই তরুণরা আবার মাঠে, আমরা যদি তাদের যে স্লোগান, তাদের যে বক্তব্য, তাদের যে কথা এগুলো যদি বুঝতে পারি, আর জনগণের মধ্যে যে পরিবর্তন এসেছে, তারা ওই চাঁদাবাজি এখন চায় না। আপনারা যদি খুব খেয়াল করে দেখেন, একেবারে আম জনতা যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা দেখেন যে রাজনীতি নিয়ে এবং সরকার নিয়ে এবং রাজনৈতিক দল ও নেতাদের নিয়ে কি কি বলছে, কে কোন উদ্দেশ্যে নাড়াচাড়া করছে। এই যে বিএনপি আজকে ঐক্যমত্য পরিষদে যাওয়ার জন্য একটা লোককে, সবচেয়ে বিতর্কিত লোককে ওখানে পাঠাচ্ছে, এটা কি অন্য কোনো দেশের চাপ? কেন ওই ব্যক্তিটা গিয়েই ওখানে কথা বলতে হবে এই পার্টির? এটা নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রকৃত বিজয়, চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ 15-17 বছরে যে স্বৈরাচার তৈরি হয়েছিল, সেই স্বৈরাচারের টিম তো রয়ে গেছে। এই টিমকে ধ্বংস করতে গেলে আরেকটা গণ অভ্যুত্থান আমাদের হাতছানি দিয়ে ডাকছে। আমরা তার জন্য প্রস্তুত থাকবো সবসময় এবং দেশকে মুক্ত করবই। যত রকম দস্যু ডাকাত, দেখুন রাজনৈতিক দল আর ডাকাত দল তো এক নয়, আমরা প্রায় কাছাকাছি দেখছি। এখান থেকে দেশকে মুক্ত করতে হলে আসলে জনগণ এটা সম্পৃক্ত করে, ছাত্র জনতা, সেনাবাহিনী, সবাইকে এটা কাজ করতে হবে। আর সরওয়ার যেভাবে বর্ণনা দিল, আমিও একমত যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে সকল মন্ত্রণালয় অনেক তো ঘুমন্ত মন্ত্রণালয়, তারা কোনো কাজই করছে না। তো এইটার জন্য আমরা বলেছি যে সরকারকে আগে সংস্কার করা হোক, সংস্কার সঠিকভাবে তৈরি করা হোক, তারপরে বাকিটা হয়তো এমনিতে আমরা পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ।